সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা মূল বিষয়বস্তু হলো অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে ছিলেন ডক্টর ইউনূস, সেই সরকারের কর্মকাণ্ড নিয়ে, বৈধতা অবৈধতার প্রশ্নে কমিটি গঠন করা নিয়ে একটি রিট পিটিশন দায়ের হয়েছে এবং আমাদের সুপ্রিম কোর্টেরই একজন আইনজীবী এটি দায়ের করেছেন। তো এটি দায়ের করতেই পারেন, একজন আইনি প্রশ্ন তুলতেই পারেন। তোলাটাকে আমি কখনোই খারাপ দৃষ্টিতে দেখি না। আমি মনে করি এটি একজন মানুষের রাইট। তিনি আদালতের আশ্রয় নেবেন, প্রশ্ন তুলবেন, কথা বলবেন, আর্গুমেন্ট হবে, যুক্তি হবে, তর্ক হবে। কিন্তু আমি অত্যন্ত মর্মাহত একথা ভেবে যে বর্তমান সরকার এই প্রবলেমের লিগ্যাল সলিউশনের ব্যাপারটাতে গুরুত্ব দেয়নি। তারা যেটি করছে এটি একান্তই কাণ্ডজ্ঞানহীনতা। তারা বুঝতে পারছে না আজকে ইউনূস সরকারের বৈধতা অবৈধতার প্রশ্ন উঠেছে, চ্যালেঞ্জ হয়েছে, কমিটি গঠন করার প্রশ্ন আসছে। সময় আসবে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠন নিয়ে প্রশ্ন আসবে, কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন আসবে। ধারাবাহিকতা মেনটেন করে এই প্রশ্নগুলো একের পর এক উঠতে থাকবে। আমরা দেখেছি আসলে পঞ্চম সংশোধনী পাশ হয়েছিল 1979 সালে, কিন্তু পঞ্চম সংশোধনী এসে সর্বশেষ 2011 সালে আমরা দেখেছি কিভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক পাশকৃত সেই সংশোধনী পরবর্তীতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা করে দেয়। অথচ ইউনূস সরকার এসেছে একটা বিশেষ প্রেক্ষাপটে। দেশে একটা বিপ্লব হয়েছে, এই বিপ্লবের প্রেক্ষাপটে একটি সরকার গঠিত হয়েছে। এই সরকারের কর্মকাণ্ডর বৈধতা অবৈধতার প্রশ্ন উত্থাপন হচ্ছে। দেখতে হবে আমাদের বর্তমান আদালত কিভাবে তার রেসপন্স করেন। কিন্তু খুবই ইন্টারেস্টিং, আমরা সকলে মিলে যে পদ্ধতিটি আমরা ঠিক করেছিলাম গণভোট, সেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। প্রায় 70% লোক তার পক্ষে হা ভোট দিয়েছে। কিন্তু বর্তমান সরকার তার অতীতকে সম্পূর্ণভাবে অস্বীকার করে যাচ্ছে। তারা গণভোটের আলোকে পদক্ষেপ নিচ্ছে না। আচ্ছা, আজকে এটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াচ্ছে কেন জানেন? কারণ গণভোট আমরা কেন বলেছিলাম, কেন গণভোটের প্রশ্ন এসেছিল এই জন্য যে এই যে 5ই আগস্ট থেকে 2026 সালের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টুকু বাংলাদেশের ইতিহাসে একটি অস্বাভাবিক সময় কেটেছে। এমন একটি সময় কেটেছে যে সময়টাকে বাংলাদেশের জনগণের সম্মতি নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে এই বিষয়টিকে চিরদিনের জন্য আমরা একটি শক্তিশালী আইনি ভিত্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সরকার সে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে ঔন্নাসিকতা দেখাচ্ছেন। সেই আইনি ভিত্তির পথে তারা হাঁটতে চাচ্ছেন না এবং সেটা না করতে পেরে গণভোটের রেজাল্টকে পর্যন্ত তারা অস্বীকার করছেন। তারা কি বুঝতে পারেন যে আজকের রিট পিটিশন গ্রহণ করবেন কি করবেন না এটা আদালত জানায়, আদালত বলবে, আদালত ঠিক করবে। কিন্তু সময়ের ব্যবধানে এই সমস্ত কর্মকাণ্ড হবে, একটার পর একটা হবে, একটার পর একটা চলবে। চলতে চলতে এক সময় নিশ্চয়ই আপনাদের এই শাসনামলে সংগঠিত কর্মকাণ্ড, আপনাদের এই শাসনামলে নির্বাচনের পরবর্তী গৃহীত যত কর্মকাণ্ড আছেন, এগুলো যেহেতু ইউনূস সরকারের এই ধারাবাহিকতা, ইউনূস সরকারের এই পরবর্তী পদক্ষেপের অংশ, সেগুলোও একদিন বিরাট প্রশ্ন হয়ে দাঁড়াবে। তা কি ভেবেছেন? চাকি চিন্তা করেছেন? সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে আপনাদের সরকার নাই, বিরোধী দলের ফরমেশন নাই, ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নাই, বিচার নাই, রিফর্ম নাই, নির্বাচন নাই। তাহলে অথচ ওই ন্যায়ের মধ্য থেকে আপনাদের জন্ম হয়েছে।
আপনারা এসেছেন কোথা থেকে? এই ন্যায়ের মধ্য থেকে। কিন্তু সেগুলোকে শক্তিশালী আইনি ভিত্তি যদি দিতে চান, তাহলে কি করার দরকার ছিল? দরকার ছিল গণভোট হয়েছে, গণভোটের সিদ্ধান্তকে মেনে নিয়ে গণভোটের সিদ্ধান্তের ভিত্তিতে যে পদক্ষেপ নেওয়ার কথা ছিল সংস্কার পরিষদ, সেটি গঠন করে এই বিষয়টিকে এখানে সিলগালা করে দিয়ে নতুনভাবে যাত্রা শুরু করা। আমি মাঝে মাঝে অবাক হই, আপনারা কি আপনাদের ভালো বুঝতে পারেন না? আপনাদের ব্রেইন সেল কি সঠিকভাবে কাজ করছে না? আপনারা কি বাংলাদেশের অতীতের লিগ্যাল ভিত্তিগুলো সম্পর্কে ভালো ধারণা রাখেন না? আপনারা কি বাংলাদেশ এবং তার পূর্বসূরিদের ঘটে যাওয়া ঘটনাগুলোর সঠিক পরামর্শ নেননি? আপনারা কি আপনাদের থিঙ্ক ট্যাঙ্ককে নিয়ে বসেননি? আপনারা কি দেশের বিদ্যমান থিঙ্ক ট্যাঙ্কগুলোর সঙ্গে পরামর্শ করে পক্ষ বিপক্ষ, প্রজ অ্যান্ড কনস আলোচনা করেননি? আপনারা কি চান না যে পূর্ববর্তী সরকার এবং আপনাদের সরকারের একটি শক্তিশালী আইনি ভিত্তি রচিত হোক? আপনারা কি চান না যে আমাদের ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ক্ষেত্রে স্ট্রংগেস্ট লিগ্যাল ফাউন্ডেশন তৈরি হোক? আপনাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে এই বিষয়টিতে আপনারা উন্নাসিকতা দেখাচ্ছেন, অবহেলা করছেন, মনে করছেন ক্ষমতার জোরে পার পেয়ে যাবেন, মনে করছেন 2/3 মেজরিটির জোরে আপনারা অগ্রসর হচ্ছেন। কিন্তু আসলে না, 2/3 মেজরিটি এখন আছে, তা কি থাকবে সবসময়? নিশ্চয়ই নয়। এভাবেই চলবে সবসময়? নিশ্চয়ই নয়। নিয়মতান্ত্রিক ব্যবস্থাপনায় সরকার পরিবর্তনের, নির্বাচনের মাধ্যমে যে নতুন নতুন সিদ্ধান্ত এবং সার্কামস্টেন্সেস, পরিস্থিতির আবির্ভাব হবে, সেখানে কি আপনাদের এই ধরনের কথার কোনো মূল্য থাকবে? নিশ্চয়ই নয়। তাহলে ইউনূস সরকারের সময়টুকু কিংবা ইন্টারিম গভর্নমেন্টের সময়টুকুকে যদি আপনারা সেভ না করতে পারেন, প্রোটেকশন দিতে না পারেন, লিগ্যাল ফাউন্ডেশন তৈরি করতে না পারেন, রেফারেন্ডামকে আপনারা গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনাদের পার্লামেন্টকে কিভাবে আপনারা সেভ করবেন? কিভাবে আপনারা সরকার ব্যবস্থাপনাকে সেভ করবেন? কিভাবে বর্তমান রাজনীতিকে সেভ করবেন? অতীতে মনে পড়ে আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের নেওয়া গৃহীত পদক্ষেপ? কোথায় সেই পঞ্চম সংশোধনী? বাংলাদেশের সময়ের প্রেক্ষাপটে কেউ উড়ে যায় নাই? গিয়েছে। ভুলে গেছেন? এত তাড়াতাড়ি ভুলে গেছেন? পঞ্চম সংশোধনী কিভাবে এসেছে? পঞ্চদশ সংশোধনী, পঞ্চম সংশোধনী যেভাবে এসেছিল, আমাদের সুপ্রিম কোর্ট এটাকে বাতিল ঘোষণা করে দেওয়ার পরে, রিভিউকে রিজেক্ট করে দেওয়ার পরে পঞ্চদশ সংশোধনী এসেছে। সেই পঞ্চদশ সংশোধনীতে বাংলাদেশের সংবিধানের ল্যান্ডস্কেপ আবার পরিবর্তন হয়েছে। ভুলে গেছেন? এখনো যে সেই একটা সিম্পল সংশোধনীর দিকে হাঁটছে, অথচ দেশে বিপ্লব হয়ে গেল, গণ অভ্যুত্থান হয়ে গেল, সে অপরচুনিটি নিচ্ছেন না, কাজটা করতে পারছেন না কেন? এটা কি আপনারা সঠিকভাবে অতীতের ঐতিহাসিক ঘটনাগুলোকে নির্মোহভাবে বিশ্লেষণ করতে পারেননি? নাকি পারছেন না? নাকি দায়বদ্ধতা? নাকি মনে করছেন পার পেয়ে যাবেন? নাকি মনে করছেন সময়ের ব্যবধানে সবাই তা ভুলে যাবে? না কিন্তু, না কিন্তু। সরকার বলেন, বিরোধী দল বলেন, সঠিক পদক্ষেপ নিতে হবে। এখনো সময় আছে, পদক্ষেপ নিন। ইউনূস সরকারের সময়টুকুকে বিপ্লব আকারে আইডেন্টিফাই করে সেভ করুন। এটা তাদের জন্য নয়, ডক্টর ইউনূস সাহেবের জন্য নয়, এটি আপনাদের জন্য দরকার, এটি সকলের জন্য দরকার, এই দেশের জন্য দরকার। তা যদি করতে না পারেন, তাহলে কিন্তু প্যান্ডোরার বক্স ওপেন হচ্ছে। আমি বলেছিলাম একদিন, প্যান্ডোরার বক্স আস্তে আস্তে ওপেন হচ্ছে। আপনারা করেছেন। জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ চ্যালেঞ্জ করার মাধ্যমে আপনারাই প্যান্ডোরার বক্সটা ওপেন করেছেন। সেই প্যান্ডোরার বক্স ওপেন যেহেতু করেছেন,
তো সকলেই সেই প্যান্ডোরার বাক্স দিয়ে ঢুকতে চাইবে, জায়গা করে নিতে চাইবে, আলোচনা করতে চাইবে। কোথায় গিয়ে ঠেকবে তা কি জানেন? কাউকে বাধা দিতে পারবেন? মানুষের ফান্ডামেন্টাল রাইটস আছে না আদালতের কাছে যাওয়ার, এই প্রশ্ন উত্থাপন করার? সুতরাং আমি মনে করি এখনো ঠান্ডা মাথায় চিন্তা করুন, অতীত নিয়ে বিশ্লেষণ করুন, ভবিষ্যৎ শক্তিশালী পথ অবলম্বন করুন। রাজনৈতিক দিক নির্দেশনা কোনো রাষ্ট্র যদি ঠিক করতে না পারে, সেই রাষ্ট্র শুধুমাত্র কিছু বিষয়ের উন্নয়ন ঘটিয়ে সেই রাষ্ট্র ব্যবস্থা দীর্ঘক্ষণ স্থায়ী হতে পারে না। ভাববেন, চিন্তা করবেন, বই নিয়ে বসবেন, ইতিহাসের বই, লিগেল বই, কোর্ট কাচারির সিদ্ধান্ত, অতীত রাজনৈতিক কর্মকাণ্ড, দেখবেন আপনাদের সামনে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকবে। গণভোটকে সম্মান করা, গণভোটের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া, এটি সবচাইতে শক্তিশালী মাধ্যম। পৃথিবীর ইতিহাসে যে কয়টি বিপ্লব হয়েছে, যে কয়টি গণ অভ্যুত্থান হয়েছে, সব কিছু বিশ্লেষণ করে এই পদ্ধতি বের করা হয়েছে। সেখান থেকে সরে যেতে চাইলে সরে যেতে পারেন, কিন্তু অপরিণামদর্শী হবে, অনিশ্চয়তা হবে। নিজেদের বুদ্ধিতে নিজেরাই পুড়ে মরবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।